বড় দলের কিন্তু কোনো স্থায়িত্ব নাই, এইটা মনে রাখতে হবে। বড় দল স্থায়ী না, আজ বড় দল কাল ছোট দল হয়ে যায়, বেনিশ হয়ে যায়। যেমন মুসলিম লীগ 47 সালে 95-96% ভোট পাইছিল তারা, সেই 54 সালে মুসলিম লীগ শেষ হয়ে গেল, জি গেছে না, যুক্ত ফ্রন্টের কাছে হারিয়ে গেল না। জি। এরপরে আওয়ামী লীগ 99% পারে ভোট পাইছিল, আওয়ামী লীগ কতগুলো আসন পাইল 70 সালের নির্বাচন, 70 সালের নির্বাচনে, সেটা বেনিশ হয়ে গেল না। তারপরে সাত, হ্যাঁ, পল্লী বন্ধু নামে আইছিল, কত বড় একটা দল ছিল, এককভাবে সরকার গেছে না। তাহলে দেখা গেল আজ জাতীয় পার্টি নাই, আওয়ামী লীগ নাই, কাজী বড় দল জনমত আইজ আছে, কাল কিন্তু নাই আপনার সাথে। এটা মনে রাখতে হবে। যে ধরনের জনমত জনগণের ওয়াদা করে জনমত আপনার পক্ষে নিয়েছিলেন, সেটি যদি আপনি বাস্তবায়ন করতে না পারেন, তাহলে কিন্তু জনমত আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়। যেমন মুসলিম লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারপর জাতীয় পার্টি থেকে নেছে, আবার ইদানিং আওয়ামী লীগ থেকে নেছে। এভাবে কিন্তু বড় দলের গৌরব করা, কিন্তু আপনি জনমতের পক্ষে প্রতিফলন কতটা করাইতে পারছেন বিগত দিনে? আপনি ইতিহাস কি, বর্তমান ইতিহাস কি, বর্তমান ইতিহাস কি? আজকে যারা বড় দল দাবি করেন তাদের মনটাও তো বড় থাকা লাগবে না। আজকে সারা দেশের চাঁদাবাজি, আজকে যে দখলবাজি, এটা কারা করতেছে? কারা করে? পেপার পত্রিকা প্রতিদিন আসে না? নিজেরা প্রায় 60-70 জন লোক নিজেরা আভ্যন্তরীণ সংঘাতে মারা গেল, এই দায়িত্ব কে নেবে বলেন? এটা কে নেবে? এত বিরোধী দল নাই, এখানে তো আওয়ামী লীগ মারে নাই, নিজেরা মারা গেল। তাহলে বোঝা গেল বড় দলের আপনি এইভাবে, বড় দল সবসময় বড় দল না, বড় দল না। তার মানে আপনার কি মনে করতেছেন আগামী নির্বাচনটা যদি জুনের মধ্যে হয়ও প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ সংখ্যানুপাতিক নির্বাচনের মধ্যে দিয়ে হবে মনে করেন? হ্যাঁ, এইটা আমরা আশা করি। কারণ ওই একটা দল ছাড়া সব দল কিন্তু পিআর পদ্ধতির পক্ষে, জামাত ইসলাম পিআর পক্ষে, এমনকি কমিউনিস্ট পার্টি কিন্তু পিআর এর পক্ষে। আমরা সমস্ত ইসলামী দলগুলো পিআর এর পক্ষে, এবি পার্টি পিআর এর পক্ষে, গণ অধিকার পিআর এর পক্ষে, এনসিপিও পিআর এর পক্ষে, অর্ধেক আছে আর অর্ধেক তারা বিবেচনা করতেছে। কাজে সমস্ত দল যদি পিআর এর পক্ষে যদি যায়, আর যেহেতু 91টা দেশে পিআর পদ্ধতির নির্বাচন আছে, এই যদি হয়, আমি মনে করি এই দেশের চিরতরে ফেসিবাদ মুক্ত একটা রাজনৈতিক একটা সংস্কৃতি সৃষ্টি হবে, একটা কার্যকরী একটা সংসদ হবে, একটা অন্তর্ভুক্তিমূলক একটা সরকার গঠন হবে, হ্যাঁ, একটা মেধার একটা বিকাশ হবে পার্লামেন্টে। কারণ আপনি তো পিআর পদ্ধতি যদি আপনি 10% পর 30 জন, সেই 30 জন কোন 30 জনকে আপনি ওখানে পাঠাবেন? যারা মেধা, দক্ষ, যোগ্য, তাদেরকে তো পাঠাবেন। তো কিন্তু ওখানে একটা মেধার চর্চা হবে, ওখানে ওই যে কি বলে মমতাদের মতো লোক থাকবে না, এই বুঝেন নাই? তো এভাবে তো আপনি যোগ্য লোক ওখানে থাকবে। কাজে এই দিক থেকে পিআর পদ্ধতি হলো বেস্ট পদ্ধতি। যদি আপনি চিরতরে ফেসিবাদ মুক্ত একটা দেশ গড়তে চান, সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, কার্যকরী সংসদ প্রতিষ্ঠা করতে চান, পিআর পদ্ধতির কোনো বিকল্প নাই। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক আশরাফ আলী এখন আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকে 7 দিন। সবাই ভালো থাকবেন। পরের অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।